দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টার ডিসকোর্সের আয়োজনে। আজকে আমরা কথা বলবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের যে আইনি এবং রাজনৈতিক বাস্তবতা রয়েছে সেটি নিয়ে, এবং সেটি নিয়ে কথা বলবার জন্য আমরা বাংলাদেশ থেকে দুজন অতিথিকে লন্ডন থেকে যুক্ত করেছি। আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। দুজনই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। একজন ক্ষমতাসীন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, আর একজন বাংলাদেশে এই মুহূর্তে প্রধান বিরোধী দল সংসদে জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এবং দুজনই পেশায় আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ 2 আসন থেকে জামায়াত ইসলামীর হয়ে, বাংলাদেশ জামায়াত ইসলামের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ এবং তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল সেটিকে বিএনপি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 হিসেবে জাতীয় সংসদে উত্থাপন করেছে এবং এটি পাশ হয়েছে। আমি শুরুতেই অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে আসতে চাই। যে বিলটি পাশ হয়েছে সেটি পাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পেলাম যে আপনার দল বাংলাদেশ জামায়াত ইসলামী, সেটির যিনি প্রধান এবং বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে এটির নিয়ে যথেষ্ট সময় তিনি পাননি এই বিলটি নিয়ে পর্যালোচনা করবার বা রিভিউ করবার। সেই কারণে জাতীয় সংসদে এই বিলটি যখন পাশ হয়, জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে বা এই বিলটি সম্পর্কে তাদের মনোভাবটা কি সেটি নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। তো এখন তো নিশ্চয়ই আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আইনজীবী হিসেবে বিলটি দেখবার সুযোগ হয়েছে। এই বিলটি সম্পর্কে আপনাদের দলের অবস্থানটা যদি একটু স্পষ্ট করেন, শিশির মনির। আসলে ওখানে দেখবেন, যখন পার্লামেন্টে এইবারকার পার্লামেন্টে 133টা অর্ডিন্যান্স খুব হ্যাস্টিলি পাশ করতে হচ্ছে, সময় কম, কর্মদিবস 30 শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বিলগুলো পরিপূর্ণভাবে এখনো শেষ হচ্ছে না। একটা বিশেষ কমিটি ছিল, ওই বিশেষ কমিটিতে এগুলো আগে উপস্থাপন করা হয়েছে। যে বিলগুলোর সবগুলোর কপি সংসদ সদস্যের সবাইকে পাশ করার আগে নির্ধারিত সময়ের যে 3 দিনের সময় আগে দেওয়ার কথা, কিন্তু সেটা এখানে দেওয়া যায়নি। যদিও মাননীয় স্পিকার না দিতে পারলে এই সময়টাকে কন্ডোন করতে পারেন, এখানে তাই কন্ডোন করেছেন। তো যখন এসে বিলগুলো হাতে পৌঁছেছে কপিগুলো, আর যখন আলোচনার সময় হয়েছিল তখন আসলে খুবই অল্প সময় ছিল। এই জন্য উনি দাঁড়িয়ে বলেছেন যে আমরা তো এগুলো আলোচনা করার সুযোগ কখন পাবো, কারণ সময় মতো তো এগুলো আমরা হাতে পাইনি। এই কথার ভিতরে এই বিলও আছে, অন্যান্য বিলও আছে, শুধু এই বিল যে আলাদা করে তা না। উনি এই কথাটা এখানে বলতে চেয়েছেন। এর বাইরে এখানে শুধুমাত্র একটা বিলকে সিঙ্গেল আউট করে উনি কোনো মন্তব্য করেননি। আপনার এখানে আসার আগে আমি ওনার সঙ্গে কথা বলেছি, তিনি এটাই বলেছেন যে ওই টাইমিংটা, যে টাইমিং এর আগে বিলের কপিগুলো পাওয়ার কথা ছিল, এই বিল না শুধু অন্যান্য বিলের কপিও হাতে পান। রাইট, না সেটি তো তিনি স্পষ্ট করেছেন সংসদে, কিন্তু এই বিলটি নিয়ে আপনাদের দলের অবস্থানটা কি? সংসদ দেখেন, সংসদে মেজরিটি পার্টি যেটা ঠিক করবে এটাই পাস হবে। অপোজিশন যারা আছে তাদের কথা এখানে পাস পেলের কোন প্রশ্ন না, কিন্তু সেটা খুব স্ট্র্যাটেজিক আনসার হলো শিশির মনির। আমরা তো জানতে চাই যে আওয়ামী লীগের প্রশ্নে জামায়াত ইসলামের অবস্থানটা কি, তাদের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে। এটা সরাসরি উত্তর কেন আসছেন আপনাদের দল থেকে? দেখুন, এটা তো স্পষ্ট, এবং অতীতে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে অর্ডিন্যান্সটা জারি হয়েছে, সেই অর্ডিন্যান্সটা একটু সংশোধন আকারে সংসদে পাশ হয়েছে। এটা সত্তা হিসেবে নিষিদ্ধ নয়, কর্মকাণ্ডের উপর নিষিদ্ধ। মূল আইনটা হলো সন্ত্রাস বিরোধী আইন 2009। আমি কোয়াইট শিওর যে আপনি অ্যাওয়্যার যে সন্ত্রাস বিরোধী আইন 2009 পাশ করেছিলেন তৎকালীন সরকার, এবং সেইটার সেকশন 18-তে 18 সাবসেকশন 1 সাবসেকশন 2-তে স্পেসিফিক্যালি বলা আছে কোন সত্তা যদি এই কাজ করেন তাহলে এই পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া যাবে। তার মধ্যে আগের আইনে কার্যক্রম নিষিদ্ধ বলতে কোনো কনসেপ্ট ছিল না। তত্ত্বাবধায়ক সরকার এসে 2025 সালের মে মাসে এই অংশটুকু সংশোধন করে।
সংশোধন করার পরে একটা এক্সিকিউটিভ আদেশ জারি করেন। আপনি দেখবেন 12 তারিখে, মে মাসের 12 বা 13 তারিখে ওর জারি হয়েছে এক্সিকিউটিভ আদেশ, আর অর্ডিন্যান্স, সংশোধনের অর্ডিন্যান্সটা হয়েছে 11 তারিখ মে মাসে। সেই আদেশটা জারি করার পরে ওই সব অর্ডিন্যান্সটাই এখন পার্লামেন্টে উঠে এটা আইনে রূপান্তরিত হলো। রাইট। সুতরাং অনেকেই মনে করছেন নতুন কিছু হলো, নতুন কিছু কিন্তু হয়নি। যা কিছু হয়েছে তা পুরোনোটাকে শুধুমাত্র অ্যাপ্রুভাল করেছে, নাথিং নিউ। সুতরাং এখানে স্ট্যান্ড কার কোনটা বেশি কোনটা কম, এসব রেগুলার ওয়ার্ক হিসেবে এটাকে অ্যাপ্রুভ করেছে। নিশ্চয়ই। তো এই আরো বিলটি তো আরো 98টা করেছে। রাইট, বিলটি তো মেজরিটির যে কন্ট্রোভোট সংসদে সেখানে পাশ হয়েছে। আমরা কি তাহলে ধরে নিতে পারি যে আপনারা সেটি রিভিউ করার সুযোগ না পেলেও, পর্যালোচনা করার সুযোগ না পেলেও, এর যে কোর স্পিরিট সেটির সঙ্গে আপনারা একমত? দেখুন, এখানে খুব একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আসে। দুনিয়াতে কিছু কিছু কাজ আছে যেগুলোর বিচার পরে হলো ইতিহাস। সব বিচার আমি আপনি করতে পারবো না। অনেক কিছুর বিচার করবে হলো সময়। যেমন বাংলাদেশে এটা কি তো খুব জামাত ইসলামী ফিলোসফিক্যাল নিষিদ্ধ হয়ে হয়নি? গেল। শিশির, আমরা তো উত্তরটা কিন্তু ফিলোসফিক্যালি। জামাত ইসলামী কি নিষিদ্ধ হয়নি? হুম। হয়েছে। আওয়ামী লীগ কি আগেও নিষিদ্ধ হয়নি? হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আবার সময়ের প্রেক্ষাপটে ঘুরে দাঁড়িয়েছে। তো আমি মনে করি কিছু কিছু জিনিস আছে যেগুলোর উত্তর আদালত দিতে পারে না, আমি আপনি দিতে পারবো না। যেগুলোর উত্তর সংসদও দিতে পারবে না, যেগুলোর উত্তর দিতে পারবে শুধু সময়ের বাক। নিশ্চয়ই। যাদেরকে এখন সন্ত্রাসী মনে হয়, এক সময় পরে এরা বড় রাজনীতিবিদ হয়ে যায়। জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে 1 তারিখে। জামাত ইসলামী তো এখন সংসদের বিরোধী দল হয়ে গেছে, প্রধান বিরোধী দল হয়ে গেছে। এগুলো তো শুধু সময়ই ঠিক করেছে, এগুলো তো কোনো মানুষ ঠিক করেনি। অ্যাডভোকেট মুন্নির কাছে যাবার আগে, ফাহিমা নাসরিন মুন্নির কাছে যাবার আগে আপনি যদি একটু ছোট করে বলেন যে এই বিলের যে ক্লজ রয়েছে বা যে শব্দ চয়ন আমরা দেখতে পেলাম, সেটির কারণে জামায়াত ইসলামের ৭১-এর ভূমিকার বিষয়টা বিবেচনায় নিয়ে আপনারাও কি এক ধরনের সম্ভাব্য ঝুঁকির মুখে আছেন যে এই সংকটের মধ্যে বা এই নিষিদ্ধকরণের মধ্যে আপনারাও ভবিষ্যতে পড়তে পারেন? নিষিদ্ধ তো হয়েছি আমরা 2 বার এই দেশে, তো আবার ভবিষ্যতে কি হবে এগুলো সময় ঠিক করে দিবে। সন্ত্রাস বিরোধী আইনের জনক, দেখেন খুবই সাংঘাতিক প্রশ্ন, সন্ত্রাস বিরোধী আইনের জনক কিন্তু আওয়ামী লীগ, তো সেই আইনেই তারা নিষিদ্ধ হয়ে গেছে। জি, আসবো আপনার কাছে। Because আমাদের দেশে, জি, আমাদের দেশে sure. রাজনীতিটা এত ভলেটাইল, হুম। ডেমোক্রেসি যেহেতু ইনস্টিটিউশনালাইজড হয় নাই, সেই জন্য এখানে সময়ে সময়ের প্রেক্ষাপটে অনেক উত্থান পতন ঘটে। এর মধ্য থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হলো আমি আপনাকে নিষিদ্ধ করব, আপনি আমাকে নিষিদ্ধ করবেন, আর একজন বিএনপিকে নিষিদ্ধ করবে, আর একজন জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে। এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড ডেমোক্রেসি যদি স্টেবল হয়, আমার ধারণা কিছুই হবে না। আর ডেমোক্রেসি যদি স্টেবল না হয়, ইতিহাসের বাঁকে বাঁকে এগুলো একজন আরেকজনের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই থাকবে। ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মুনির। আমি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাই। কোনো দলকে গ্রহণ বা প্রত্যাখ্যান করার সার্বভৌম ক্ষমতা আসলে কার থাকবে, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, যারা দেখছেন, আসসালামু আলাইকুম। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেটা বিএনপি বহাল রেখেছে। তো আজকে এই 4টা টার্ম পরে যখন গণতন্ত্রের যে অভিযাত্রা নির্বাচনের মাধ্যমে গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন দেশটাকে, আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকারটা আছে, ওনারা এই অধ্যাদেশটাকে বিল আকারে সংসদে পাশ করেছে। এখন পাশ হওয়া বিলটাতে আপনার রাষ্ট্রপতি উনি স্বাক্ষর করবার পর গেজেটের মাধ্যমে এটা আইনে পরিণত হবে। আপনি আমার ভাইকে অনেকবার প্রশ্ন করলেন জামাতের, যে পরিষ্কার কোনো উত্তর পেলেন না। জামাতের আমির সাহেবের একটা উনি যেটা বলেছেন, আমি কোট করি সেটা, উনি বলেছেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। এটা একটা ওনার বক্তব্য। আর একটা বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে জামাত। এখন দেখেন, বিএনপি দীর্ঘকালের আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বহু আমাদেরকে হাজারের ওপর গুম, খুন, নির্যাতন বহু কিছু তারা করেছে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা, সেটাকে কন্টিনিউ করা, সেটা থেকে গেল। এবং এই বিলটা আপনার সংসদে পাশের পর আওয়ামী লীগ
সমর্থকরা আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সমালোচনা করছে, এর দায় বিএনপিকে নিতে হবে, বহু কথাই তারা বলছে। এখন দেশের যেটা রাজনৈতিক বাস্তবতা, সেটা কি একটা রাজনৈতিক দল কিংবা দলের কোনো কার্যক্রম নিষিদ্ধের এই দায়, এটা কি কেবল বিএনপির? আপনার গণ অভ্যুত্থান ভুলে গেলে কি চলবে, যেখানে 40,000 ছাত্র এবং জনতা তারা আহত অবস্থায় আছে, শত শত ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে এবং শিশুদেরকেও আপনার হত্যা করা হয়েছে। বিএনপির যিনি রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী রুহুল কবির রিজভী ভাই বলেছেন যে বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে দুনিয়ার সব স্বৈরশাসককেই এই সম্মানটা দিতে হবে। আওয়ামী লীগ দলের কার্যক্রম আর আওয়ামী লীগ একটা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের কথা হচ্ছে যে জনমতের প্রতি যে শ্রদ্ধা এবং জুলাই বিপ্লবের যে চেতনা, বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের সময় বহু কর্মকাণ্ড তারা যেগুলো ঘটিয়েছে, আমি তো বললাম কেবল 2024-এর ঘটনা আমরা যদি নেই, ছাত্র জনতার উপর দমন পীড়ন, এর বিরুদ্ধে তো সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভ আছে। এটার জন্য আমাদের আলাদা করে জনমত যাচাইয়ের কোনো প্রয়োজন নেই। আমরা মনে করেছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার মাধ্যমে মূলত জনগণ জনমতের প্রতি যে শ্রদ্ধা, সেটাই বিএনপি এবং এই সরকারটা জানিয়েছে দলটাকে স্বাভাবিক আপনার রাজনীতিতে ফিরতে দেয়া এই মুহূর্তে, এটা বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ এতটাই স্বৈরাচারী একটা শাসনকে তারা বাংলাদেশের এই মাটিতে কায়েম করেছিল যে এটাকে পুনরায় বৈধতা দেয়া এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এটা পছন্দ করবে না। আমাকে একই প্রশ্ন আবারও করতে হচ্ছে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। কেউ কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে বৈধতা দেওয়ার কথা বলছে না। যেটা প্রশ্ন বারবার আসছে যে আওয়ামী লীগের কার্যক্রমকে যদি আপনি নিষিদ্ধ করেন তাহলে একটা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তো যাওয়া দরকার। মানে একটা আদালতের একটা রায় থাকলে এটাকে আরো অনেক বেশি আপনাদের জন্য সুবিধা হতো না সাবস্টেনশিয়েট করতে? না, এটা তো দেখবার বিষয় আছে। কারণ এখন এটা যেটা করা হয়েছিল 2025 সালে মে মাসে অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, কারণ তখন তো সংসদ ছিল না, তখন তো আপনার নির্বাচন যেহেতু হয়নি, কোনো আমাদের জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট তারা ছিলেন না, কাজেই সেই রকম একটা অবস্থায় যখন আওয়ামী লীগের কার্যক্রমকে ইন্টারিম গভর্নমেন্ট তারা নিষিদ্ধ করলো, সেটাকে এখন দেখা যাক। এখন এটা যেহেতু অধ্যাদেশটাকে তো একটা আইনের, এই সরকার ক্ষমতায় আসবার পরে 2026-এ, এখন তো এটা সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে সেই নিষেধাজ্ঞাটাকেই তো একটা স্থায়ী আইনি ভিত্তি দেওয়ার কথা আপনার বলা হচ্ছে। এর ফলে নির্বাহী আদেশের ওপর নির্ভর না করে এই বিষয়টাকে তো এখন আইনে পরিণত করা হয়েছে। কাজেই এখন আপনি বলতে পারেন যে তাহলে তারপরও যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান, রাজনৈতিক কৌশল, নিরাপত্তা, বহু কিছুই এর সাথে আপনার জড়িয়ে আছে, তাদের দুর্নীতি, তাদের বিদেশে বহু পিআর ফার্ম, বহু কিছু। এখন তাদের বিভিন্ন সময় নির্বাচনের আগে আমরা যেমনটা দেখেছি নাশকতামূলক, সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড, এগুলোকে বন্ধ রাখারও তো আমাদের একটা ব্যাপার আছে। কাজেই এখন দলটি যদি এই দলের কার্যক্রম এগুলো যদি নিষিদ্ধ না থাকে, তাহলে আবারও যদি আমাদের এই দেশটাকে এরকম ভঙ্গুর অর্থনীতি সব তো ধ্বংস করে দিয়ে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান। আর ইন্টারিম আসবো আপনার কাছে আবারও। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে আসতে চাই। ঐক্যমত্য কমিশনে কথা বলার সুযোগ আপনারও হয়েছে বা আপনাদের ছিল। ঐক্যমত্য কমিশনে কেন আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি, জুলাই চার্টার বলেন বা এই যে গণভোটটি হলো, সেখানে অন্তর্ভুক্ত করার জন্য আপনারা একটি রাজনৈতিক দল হিসেবে সে ব্যাপারে কেন উদ্যোগী হলেন না বা সে ব্যাপারে উচ্চকিত কেন ছিলেন না আপনারা? অধ্যাদেশে একটা সংশোধন আনা হয়েছে। সংশোধনীটা কি? সংশোধনীটা হলো, আগে ছিল কোন সত্তাকে নিষিদ্ধ করা যেত 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 নম্বর ধারায়। 18 নম্বর ধারায় একটা সংশোধনী ক্লজ যোগ করা হয়েছে। সেটা কি? সত্তা বা কোন সত্তার কর্মকাণ্ডকে নিষেধ করা যাবে। এই সত্তা যা আওয়ামী লীগ, এটা কিন্তু অধ্যাদেশে লেখা নাই। এই সত্তা কিন্তু যে কোনো সত্তা হতে পারে।
রাইট। এটা হলো আইনের মাধ্যমে একটা সত্তাকে এই সিস্টেমের ভিতরে আনার একটা উইন্ডো ওপেন করা হয়েছে, রাইট। কিন্তু নিষেধ করা হয়েছে তো এক্সিকিউটিভ অর্ডার, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার করেছে। হ্যাঁ, কিন্তু তো অন্তর্বর্তীকালীন আজকে সরকার তো শিশির আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত এবং তারা অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী। তো হ্যাঁ, একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার যেটি করবে বা যেভাবে চিন্তা করবে, একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারও কি একই ধারাবাহিকতা বা লেগাসি বহন করে যাবে? মানে 2009 আইনে অপরাধের সংজ্ঞা যেখানে বলা আছে, সেই সংজ্ঞার ভিতরে সেকশন 18তে একটা পরিবর্তন এসেছে, অর্ডিন্যান্সের মাধ্যমে এসেছে। পরিবর্তনটা এই সরকার বহাল রেখেছে। একটা মামলা কিন্তু দায়ের হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এবং একজন বর্তমান সরকারের একজন সাংসদ, যিনি বর্তমান সরকারের একজন মন্ত্রীও বটে, তিনি তৎকালীন সময়ে একটি কমপ্লেন দায়ের করেছিলেন এগেনস্ট এ পলিটিক্যাল পার্টি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে ক্রাইমস ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন এজেন্সির সামনে, যেটি আইসিটিবিডি কেস মিস কেস পড়ে এটা আন্ডার ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনটা এখনো কনক্লুড হয় নাই, এই স্টেজে এটা চলমান আছে। সেকেন্ড প্রশ্ন হলো, ওই আইনে বলা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আইনটা 2013 সালে সংশোধন হয়, যেখানে ছিল ইন্ডিভিজুয়াল, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। ওই 2013 সালে তৎকালীন সরকারে সে অ্যাড করে অর্গানাইজেশন। ওই অর্গানাইজেশনটা ফর দ্য ফার্স্ট টাইম তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই আইনে অ্যাড করে। ওই অর্গানাইজেশনের ডেফিনিশনের অধীনে একজন একটা কমপ্লেন দায়ের করেছেন। ওই অর্গানাইজেশনের শাস্তি কি হবে সেটা এসে অর্ডিন্যান্স আকারে সংশোধন হয়েছে। ওই আইনের রুলসে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে বলা হয়েছে কাকে নোটিশ পাঠানো হবে, কাকে জবাব দিতে হবে, কাকে জেরা করতে হবে, এই মর্মে ডিটেল করে ওই আইনে কিছু পরিবর্তন এসেছে। তো আমাদেরকে দেখতে হবে যে ওই ইনভেস্টিগেশন এবং ওই প্রসিডিং কিভাবে অগ্রসর হয়। এখন As of দল today, দল আমরা হিসেবে যেটা বাংলাদেশ জামায়াত ইসলামী বা আপনার যে বিশ্লেষণ বা আপনি যেভাবে রাজনীতিকে দেখেন, আমরা সবসময় রিকনসিলিয়েশনের কথা বলি। এই কার্যক্রম নিষিদ্ধকরণের ফলে যে রিকনসিলিয়েশনের কথা আমরা বলছি, সেই রিকনসিলিয়েশনে যাওয়ার সুযোগটা কতটুকু থাকলো, বা এই দলটিকে বা দলের সমর্থকদেরকে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার কি কোনো সম্ভাবনা থাকছে এখানে? আমার মনে হয় না। আওয়ামী লীগের তো আরো নিষিদ্ধ হওয়ার ইতিহাস আছে, জামাত ইসলামের তো আরো নিষিদ্ধ হওয়ার ইতিহাস আছে, দুইবার বাংলাদেশ প্রেক্ষাপটে দুইবার। কেউই তো উগ্রবাদিতার দিকে যায়নি। আওয়ামী লীগ যে এইবার নিষিদ্ধ হচ্ছে তার কর্মকাণ্ড তা না, অতীতেও নিষিদ্ধ হয়েছে, আপনি জানেন ভালো করে। তো তখনও তো তারা উগ্রবাদিতার দিকে যায়নি। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা তাদের সঙ্গে জড়িত দেশে বিদেশে অনেক মানুষ আছেন যারা নিশ্চয়ই উগ্রবাদিতাকে পছন্দ করেন না বা করবেন না। আর আমি যেভাবে দেখি বুলবুল ভাই, এই এই যে কর্মকাণ্ডটা, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড করা না করা, আমাদের দেশের ইতিহাসের বাঁকে বাঁকে এটা জড়িয়ে আছে। এটাকে আইসোলেটেড আকারে দেখলে কাজ হবে না, এটাকে ইন ইটস এন্টায়ারিটি দেখবেন। হঠাৎ করে তো একটা জাতির জীবনে নতুন চিন্তা আসে না, মানুষ প্রেসিডেন্ট খোঁজে। এই যে আজকে এই আদেশটা পাস করা হয়েছে, অতীতে হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, অতীতে অন্যান্য দলের ক্ষেত্রে হয়েছে, তাদের ক্ষেত্রেও হয়েছে। তো কি হয়েছে এটা? এগুলোর জবাব কে দিয়েছে? এগুলোর জবাব দিয়েছে সময়, এগুলোর জবাব দিয়েছে ইতিহাস, এগুলোর জবাব আমি আপনি ইয়েস নো দিয়ে দিতে পারবো না, গণভোটে হা না দিয়ে এগুলোর জবাব হবে না। এগুলোর জবাব হবে আপনি একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটে এটা হয়েছে। এই যে অভ্যুত্থানের প্রেক্ষাপটটা স্টিল ইট ইজ কন্টিনিউইং। এখন পরবর্তীতে ফিউচারটা কি হবে সময় বলে দিবে, রিকনসিলিয়েশন হবে কি হবে না। হ্যাঁ, রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়েছে, রিকনসিলিয়েশন মেথড তো আছে, হিলিং মেথড আছে। অনেকেই বলেছেন যে এখানে হিলিং করা দরকার, উভয় পক্ষে হিলিং করা দরকার। যারা ক্রাইম করেছেন তাদেরও হিলিং করা দরকার, যারা ভিকটিম হয়েছেন তাদেরও হিলিং দরকার। এই সমস্ত বিষয়ে এখানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাংলাদেশের বাইরে থেকে যারা এই সমস্ত রিকনসিলিয়েশন মেথড নিয়ে কাজ করেন, ট্রানজিশনাল পিরিয়ডে ট্রানজিশনাল জাস্টিস নামে যে কনসেপ্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এগুলো কিন্তু আমাদের দেশের জুরিসডিকশনে বিভিন্ন এক্সপার্টরা এসে আলোচনা করেছেন। তো আমার মনে হয় ওই যে অপশনটা আপনি যেটা বলেছেন, দিস ইজ অলসো এন অপশন টু ডিসকাস। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই গত নির্বাচনের আগে ইইউ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো ইনক্লুসিভিটির কথা বলেছে। তো এখন এই
বিলটি সংসদে পাশ হওয়ার পরে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি, সেই কমিউনিটির বিভিন্ন ধরনের বক্তব্যকে তো বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় আমলে আনা হয়, নেওয়া হয়। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আন্তর্জাতিক মহলে এটার ইম্প্যাক্টটা কীরকম হতে পারে? দিস ইজ সামথিং ম্যানিফোল্ড ইম্প্যাক্ট আছে। মেনি পিপল অনেকে অনেকভাবে ইন্টারপ্রিট করবে। কেউ বলবে রাজনৈতিক স্বাধীনতা নাই, কনস্টিটিউশনালি গ্যারান্টিড রাইট কে কেড়ে নেওয়া হয়েছে। কেউ বলবে ইনক্লুসিভ পলিটিক্স চাই, কেউ বলবেন ট্রানজিশনাল মেথডে যাওয়া দরকার, কেউ বলবেন যে রিকনসিলিয়েশন প্রয়োজন, কেউ বলবেন যে পলিটিক্যাল পার্টির মধ্যে আলোচনা প্রয়োজন। এই যে কতগুলো অপশনস, এই অপশনস গুলোর জবাব কিন্তু আপনার সময় দিবে। প্রেক্ষাপট কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট। আপনি জানেন কনটেক্সট ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই আসবো আপনার কাছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, আপনার কাছে আসতে চাই। আপনাদের দলের এখন যিনি আইনমন্ত্রী, একটা সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার একটি বক্তব্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ অনেককে শেয়ার করতে দেখছি, এবং তার সেই বক্তব্যে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে তার অবস্থানটি বেশ জোরালোভাবে তিনি উপস্থাপন করেছিলেন। সেই বাস্তবতায় বিএনপির আরও অনেক নেতার বক্তব্যে আমরা কিন্তু একই ধরনের বক্তব্য আমরা শুনেছি। তো সেখানে এই বিলটি সংসদে উত্থাপন করা, পাশ হওয়া এবং এখনকার বিএনপির যে অবস্থান, কিছুটা হলেও কি সরে এসছে বিএনপি? না, সরে আসার বিষয় না। এটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড, তার উপরে বাংলাদেশের মানুষ, তাদের যেই সেন্টিমেন্ট, এখন 1000 উপরে যে মানুষদের যাদেরকে গুম করেছে আমাদের দলের এবং অন্যান্য দলেরও, তো যাদের গুম করেছে তারা তো আর সবাই ফেরত আসেনি, বেশিরভাগই তো নাই হয়ে গেছেন, মারা গেছেন, লাশও তো পায়নি পরিবারগুলো। তো এই রকম অবস্থায় এটা আপনার এমন না যে একেবারে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দলটাকে যেমন বাকশাল গঠন করে যেটা করা হয়েছিল, আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেখান থেকে বিএনপির যেই অতীত ইতিহাস, বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, এখন যেটা হচ্ছে, এটাকে তো আপনার 24-এর যে গণ অভ্যুত্থান, এটাকে মাথায় রেখে আপনার ডিসিশন নিতে হচ্ছে। মানুষের যেই একটা লেজিটিমেট প্রত্যাশা যেটা আছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান হলে এখন সেটা কি হবে, সেটা তারা কিভাবে আসবে, কি করবে, এটা আলটিমেটলি পরবর্তীতে দেখা যাবে যে আমাদের দেশের মানুষই আপনার সেই সিদ্ধান্তটা নেবে। কিন্তু আপনি যার কথা বললেন, সেটা তো দল হিসেবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। এখন তাদের কার্যক্রমের ওপরে বিএনপির এই সিদ্ধান্ত যেটা, সেটার উপরে তো একটা রাজনৈতিক ভোটের মাঠ বলুন, নির্বাচনের আগে আমরা যেমন দেখেছি, আর রাজনীতির বাইরে রাখার কোনো স্পেসিফিক চাপ এই মুহূর্তে সেটাকে এইভাবে আসলে দেখা হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় তো বিএনপি আপনার বলেছিল যে নির্বাহী আদেশের মাধ্যমে আসলে কোনো দল এভাবে নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে ক্ষমতায় এবার এখন যখন এসেছেন, সেটা ওই দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষেই বিএনপি কিন্তু এখনো আছে, সেই সিদ্ধান্তটা কিন্তু বহালই রেখেছে। এখন একটি জায়গায় বলা হচ্ছে যে নিষিদ্ধ সত্তার পক্ষে বা সমর্থনে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে যে কোনো ধরনের প্রচারণা এটি করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে। এখন এটি তো খুব সুস্পষ্ট ব্যাখ্যা তো আমরা সেই অর্থে পাইনি। এখন আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কোনটি, কোনটি বিপক্ষে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনার মনে হয় না যে এখানে অপব্যবহারের, মানে আইনটি অপব্যবহারের সুযোগ থেকে যাচ্ছে? না, হয় কি, এই রকম বলে কখনো কখনো ওই যে আন্ডারগ্রাউন্ডের ব্যাপার, এটা সেটা, এগুলো তো কিছু থাকে, কিন্তু বিষয় সেটা না। এটা হচ্ছে কি, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা, এটা আমাদের দেশের মানুষের একটা চাপ আছে, আমাদের দেশের মানুষের এর পক্ষে মতামত আছে। এখন সেই চাপের মুখে রাজনৈতিক যেই একটা ভারসাম্য, সেটা রক্ষা করবার একটা ব্যাপার আছে। সেই কারণেই এই মুহূর্তে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গণহত্যা আর মানবতা বিরোধী যে অপরাধগুলো আওয়ামী লীগের নেতা কর্মী তারা করেছে, এর বিরুদ্ধে আমরা তো মনে করি যে বিচার যেটা হওয়ার
সেই বিচারটা আপনার হতে হবে। এখন দেখেন আওয়ামী লীগ এবং তাদের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটা আছে, সেখানে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার চলছে। এখন সরকারের যুক্তি হতে পারে যে যতক্ষণ এই বিচার প্রক্রিয়া আপনার শেষ না হচ্ছে এবং দলটির দায়বদ্ধতা, তারা তো মাপও চায়নি, তারা যে এই ধরনের কর্মকাণ্ড করেছে, হাজারের ওপর ছাত্র জনতা হত্যা করেছে, এখন দলটার তো দায়বদ্ধতা আছে বাংলাদেশের মানুষের কাছে। এখন ততক্ষণ পর্যন্ত তাদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়াটা যৌক্তিক হবে কিনা, সেই প্রশ্ন তো আপনার নিশ্চয়ই আসতেই পারে। নিশ্চয়ই। এখন মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের যে যুক্তিটা বা যে কেসটাকে আপনারা এস্টাবলিশ করতে চাইছেন, একই যুক্তিতে 1971 সালের গণহত্যার সহযোগী হিসাবে এটা তো জামায়াত ইসলামের উপরে প্রয়োগ করা একটা সুযোগ থেকে যাচ্ছে, তাই না? দেখেন, জামাতের 71-এর মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল? 71-এর মুক্তিযুদ্ধে তারা কি ধরনের ভূমিকা পালন করেছিল বিতর্কিত, এবং সেই সাথে আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছিল। এই বিষয়গুলো অবশ্যই আছে এবং এটা জামাতকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। সেই কথাটা আমরা বারবার বলেছি। এখন বাংলাদেশের মানুষ এটা শুনতে চাইবে এবং জানতে চাইবে যে জামাত তারা তাদের ওই অতীত কর্মকাণ্ডের জন্য তারা কতটা আপনার অনুতপ্ত। জামাতের যে আমির তখন ছিলেন, পাকিস্তান চলে গিয়েছিলেন, এবং তাদের বেলায় যেমন একটা পাকিস্তান প্রীতির একটা ব্যাপার চলে আসে সামনে, তো সেই জিনিসগুলো বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে নেয় না। না, সেটা তো একটা রাজনৈতিক আলোচনা, সেটা একটা রাজনৈতিক আলোচনা। আমি এই বিল বা এই যে 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 স্পিরিট থেকে আপনি কথাগুলো বলছেন, সেখানে জামায়াত ইসলামকে বা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করার সুযোগ থেকে যাচ্ছে কিনা এটি জানতে চাচ্ছি। এখন এটা আইনের বিষয়। এটা দেখেন, একটা টাইমে জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধই করেছিল, কিন্তু আজকে পট পরিবর্তন, সময়ের পরিক্রমায় জামাত আজকে তো বিরোধী দলে বসে আছে। এখন তাহলে আপনার কি সব হয়ে গেল? এর মানে হচ্ছে যে বিচার এবং মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ কাকে কিভাবে দেখে, রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করব, কিন্তু সেখানে আমাদের অতীত ইতিহাস সেটা কিন্তু আমাদের মাথায় থাকে। কারণ আমরা, আপনি জানেন, 90% বেশি মুসলমান হলেও ধর্মান্ধ নেই। আমরা মোটেই ধর্মান্ধ একটা জাতি নই। আমরা একেবারে ভীষণভাবে ধর্মীয় সম্প্রীতি, সব সব অর্থেই আমরা কিন্তু এটাকে ধর্মনিরপেক্ষতা বলেন। আমার ধর্ম, আমার কাছে অন্য ধর্মের প্রতি আমাদের প্রচন্ড আপনার শ্রদ্ধা এবং সেই স্বাধীনতা তাদের থাকবে। এখন জুলাই আন্দোলনের সেন্টিমেন্ট যেটা আছে, সেটার বিষয় আমরা, এটা তো কেউ আপনি ইগনোর করতে পারবেন না। এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আওয়ামী লীগকে যেটা যে সিদ্ধান্তটা সংসদে বহাল রাখা হয়েছে, এই সংসদ তো সার্বভৌম। আর তাছাড়া জামাত এই বিষয়ে যদি খোলাসা করে কোনো কথা না বলে, সেটাতে তো মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সেই বিষয়টাও তো জামাতকে আমার মনে হয় ভেবে দেখার ব্যাপার আছে, যে এটা বৈষম্য বিরোধী কেবল ছাত্র আন্দোলন এবং আমাদের যারা আছে গণহত্যা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা বলেন, ভোট নির্বাচন কিছুই যখন তারা করতে দেয়নি, তখন তাদের রাজনীতি করবার নৈতিক অধিকার জামাত যদি চায় দিতে, নিমরাজি একটা ভাব যে সবাই রাজনীতি করুক, সবারই রাজনীতি করবার একটা আছে, সেটা তো ভালো কথা। তাহলে বাংলাদেশের মানুষের সামনে সেই কথাটা দাঁড়িয়ে আপনি বলেন, 40,000 ছাত্র জনতা যারা আহত, তাদের সামনে আপনি যান, গিয়ে আপনারা বলেন না, দেখেন না তাদের রেসপন্সটা বাংলাদেশের মানুষের, যে তারা কি বলে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন জি, আপনার এই কথার সূত্র ধরে শিশির মনির আপনার কাছে আসতে চাচ্ছি, যে উনি দ্বিতীয় দফায় বিষয়টি উল্লেখ করেছেন। আমি একটু এটার সঙ্গে যোগ করি যে 9 এপ্রিল সংসদে দাঁড়িয়ে আপনাদের দলের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি একটি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি স্পষ্টই বলেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এদেশে কার্যক্রম পরিচালনা করুক, এটি তিনি চান। সেক্ষেত্রে যে ইমপ্লিকেশনের কথা উনি বলছেন, মানে এটা কি আওয়ামী লীগের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া, মানে উইদাউট এনি রিকনসিলিয়েশন আওয়ামী লীগকে কি আপনারা ইন আ সাটল ওয়েতে চাইছেন যে তারা রাজনীতি করুক? আমার আপা বলছেন যে আমরা একটা মিসকোট হচ্ছে এখানে। আমার আপা একটু আগে বলছেন না যে
কি বলছেন যে হাসিনার কিন্তু কর্মকাণ্ড হাসিনার নীতি ভালো, ভালো, হাসিনার নীতি ভালো, হাসিনা খারাপ কিন্তু হাসিনার পত্রিকায় কর্মকাণ্ড আসছে ভালো। সব। এই কথাটার জন্য আমরা প্রতিবাদ পাঠিয়েছিলাম, কারণ তার আগে আর দুটো সেন্টেন্স আছে। এটা আমাদের দেশে ইয়েলো জার্নালিজম তো ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা কোট করার ক্ষেত্রে সতর্ক থাকাই উচিত, কারণ তার আগে আর দুটো কথা আছে। উনি বলছেন যে এমন ভাবে আলোচনা করা হচ্ছে, এমন ভাবে কথা বলা হচ্ছে, এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মনে হচ্ছে হাসিনা খারাপ কিন্তু হাসিনার কর্মকাণ্ড ভালো। ওই অংশটুকুকে বাদ দিয়ে হাসিনা খারাপ, হাসিনার কর্মকাণ্ড ভালো, এতটুকু কোট করে দেওয়া হচ্ছে। দিস ইজ সামথিং ইয়েলো জার্নালিজম। বাট হাউএভার, পরবর্তী কথাটা আমি যেটা বলছি যে এখানে দেখেন, একটা জিনিস আপনি চাইলেও করতে পারবেন না, রিয়েলিটি বলতে কিছু আছে। আপনাকে মনে হয় যে আপনি যদি এখন এইবারকার ইলেকশনে আওয়ামী লীগের এমপিদেরকে পার্টিসিপেট করতে দিতেন, তাহলে এই দেশের জনগণের আরেকটা কেওয়াসের জন্ম দিতেন আপনি, আরেকটা কেওয়াসের অনিবার্য জন্ম হতো। আমরা যারা ইলেকশন করেছি, ইভেন আমরা দেখেছি ইলেকশন করার পরিচালনার সময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা লোকালি অংশগ্রহণ করতে চেয়েছেন, তাদের ব্যাপারেও মানুষের প্রতিক্রিয়া কত কঠিন। তাহলে আপনি কি উস্কানিটা আগিয়ে দিবেন, নাকি আপনি একটা হিলিং টাইম দিতে হবে? আপনাকে এখানে রিকনসিলিয়েশন মেথডের দিকে সময় দিতে হবে। তো ভাই, এত বড় একটা উন্ড, আর আমি আপনি আর্টিফিশিয়ালি কালকেই সমাধান করে ফেলবো? কি করে সমাধান করে ফেলবো? ইট রিকোয়ার্স টাইম। এবং আমি এই জন্য শুরুতেই বলেছিলাম যে কতগুলো প্রশ্ন আছে যেগুলোর জবাব দিতে পারে সময়, যেগুলো আমি আপনি হানা দিয়ে উত্তর দিতে পারবো না। ঠিক আছে, আমি আপনি ধরেন আগামীকালকে বিএনপি সরকার সন্ত্রাস বিরোধী আইনের আদেশটাকে রিপিল করে দিল, বাদ করে দিল, উইথড্র করে দিল। আপনি দেখেন তো কয়জন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তার, যাদের সঙ্গে তারা এগুলো করেছেন, যাদেরকে গুম করেছেন, যাদেরকে সম্পদ নিয়েছেন, যাদেরকে মামলা হামলা, 65 লক্ষ বিএনপির লোক আসামি ছিল, আমাদের 10 জন লোককে ফাঁসি দিয়েছেন, ওনাদের ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে জেলে নিয়েছেন। কেউ না কেউ তা আহত হয়েছে, কোনো না কোনো ব্যক্তিগতভাবে ক্ষতি হয়েছে। যার হাজবেন্ড নাই, যার স্ত্রী নাই, যার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, যারা মিসিং, তাদের মধ্যে তো এগুলো আছে। এই জন্য এগুলো সবসময় ল দিয়ে ডিটারমিন হয় না, স্কোয়ারলি এগুলো হানা দিয়ে উত্তর দেওয়া যায় না। এগুলো সময়ের প্রেক্ষাপটে মানুষের মধ্যে টলারেন্স বিল্ড আপ হয়, মানুষের মধ্যে অ্যাক্টিভিটিতে এক ধরনের রিকনসিলিয়েশন হয়। কিন্তু একটা বিদেশে জিনিস এগুলোকে শিশির, আপনি কি লক্ষ্য করেছেন 71-এ আপনাদের যে ভূমিকা, সেটা কি অন্যরকম হয়ে যাবে শিশির? এবং খুব রিসেন্টলি জারি করা যে অধ্যাদেশ, মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যে বলা হচ্ছে 1971 সালে 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, এই যে ডেফিনেশনটা সরকারিভাবে এটিকে গ্রহণ করা হচ্ছে, সেই দায় থেকে কিভাবে জামায়াত ইসলাম নিজেকে মুক্ত রাখবে? সো ইউ হ্যাভ টু ব্লেম তৎকালীন পিপল, নট আস। এখন তৎকালীন আর কেউ নাই, নবডি ইজ। তৎকালীন জামাত ইসলামীতে, বর্তমান জামাত ইসলামীতে আমরা যারা আছি, তৎকালীন কোন লোক বর্তমান জামাত ইসলামীতে নেই। সুতরাং দিস কোয়েশ্চেন ইজ ইররেলেভেন্ট, দিস ডেফিনেশন ইজ ইররেলেভেন্ট। রাইট। উই টকড উইথ দিস ডেফিনেশন 100 টাইমস উইথ দি গভর্নমেন্ট, উই তাহলে ডিবেটেড উইথ। তাহলে শেখ হাসিনা সহ নেতৃত্বের একটা অংশ যদি চলে যায়, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাহলে আওয়ামী লীগও আপনাদের মতো রাজনীতি করতে পারবে, এরকম কি বিষয়টা? লেট দেম কাম। যদি আপনি এরকমই প্রস্তাব করে থাকেন, আপনার কাছে এরকম প্রপোজিশন থেকে থাকে, আস্ক দেম। এটা তো তাদের অ্যাকশন, এটা তো তাদের বিষয়। আপনি 2024 সালের অগাস্ট মাস আর 2026 সালের এপ্রিল মাসে এসে আমরা আলাপ করছি, মাত্র 1.5-2 বছর। যদি তারা এটাই মনে করে যে জেনারেশন চেঞ্জ হইতে হবে, তাহলে লেট দে ওয়েট ফর চেঞ্জিং দ্য জেনারেশন। যদি চেঞ্জিং জেনারেশন নাই হয়, তাহলে তাদেরকে আনসার দিতে হবে। আনসারকে আমি দিতে পারবো, ওই দলে কে থাকবে কে থাকবে না এই প্রশ্নকে আমি উত্তর দিতে পারবো, এই দলের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে। তারা কিভাবে রিঅর্গানাইজ করবে, তারা কিভাবে আসবে, তারা কিভাবে আমাদের মুন্নি আপাদেরকে কনভিন্স করবে, তারা কিভাবে দেশের মানুষকে কনভিন্স করবে, দিস ইজ দেয়ার এজেন্ডা। এটা তো আমি আপনি উত্তর দিতে পারবো না। না না, তাদের প্রশ্ন তো তাদের কাছে করব। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনারা এখানে একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, এটা তো আপনারাই নির্ধারণ করছেন, তাই না? তো কাজে এই প্রশ্ন তো আপনাদের সরকার কি নির্ধারণ করব? করছে, সরকার নির্ধারণ করছে। আমরা বিরোধী দল আকারে সংসদে ভূমিকা পালন করছি। ডিসিশন ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। রাইট। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দুজনের কাছে খুব সংক্ষিপ্তভাবে আসতে চাই। আমি প্রথমেই ফাইভা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাই, যে এই যে বারবার বলা হচ্ছে যে এই যে বিলটি পাশ হয়েছে, এটির অনেকগুলো আসপেক্ট রয়েছে, যে আসপেক্টগুলো নিয়ে বলা হচ্ছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্যমতের কিছুটা অভাব রয়েছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি এবং উগ্রবাদকে উস্কে দিতে পারে,
এবং বহুদলীয় গণতন্ত্রের একটা সংকট সবচেয়ে বড় যে কথাটা, এই বিষয়গুলোকে আপনি কি মনে করছেন যে আগামী দিনগুলোতে বিএনপি যেভাবে চাইছে জনমতের কথা বলে খুব স্মুথ হবে আগামী দিনগুলো আওয়ামী লীগকে না, বাইরে খুব রেখে? স্মুথ হবে সেটা আমরা বলছি না। দেখেন, বৈশ্বিক একটা প্রেক্ষাপট তো আছেই। যেমন ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ, সেখানে তেলের যেই ব্যাপার, বাংলাদেশে আসার এই সরকারটা আসলো, তার 1 সপ্তাহ 10 দিনের ভেতরই এরকম একটা অবস্থা। তবে এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক যেই সংস্কৃতি, সেটার পরিপন্থী বলে মনে করেন আমাদের দেশের মানবাধিকার কর্মী যারা আছেন, কিংবা রাষ্ট্রবিজ্ঞানেও। কিন্তু তাদের মতে এই দলের বিচার হতে পারে, কিন্তু দলকে নিষিদ্ধ করা হলে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার তারা হয়ে উঠতে পারে, এরকম কথাবার্তা বলা হচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু সেই সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা করার যে যৌক্তিক একটা পটভূমি, যৌক্তিক একটা প্রেক্ষাপট, দেখেন এরশাদের আমলে 90-এর যে স্বৈরশাসন, সেটার যে প্রেক্ষাপট আর 24-এরটা সম্পূর্ণ আলাদা। 71, 90 আর 24, আমি তো মনে করি যে এই সিদ্ধান্তটা আইনগতভাবে নেওয়া, সেটা তো একরকম। আর আমাদের দেশের ভেতর থেকে আমাদের দেশের জনগণ যখন, যেহেতু এই এত 40,000 নেতা কর্মীকে আহত, এই মানুষ পাখির মতো যে জীবন দিয়েছে 36 দিনে, আর তার আগে 17 বছর কেবল ভিন্ন মতের কারণে আমাদের ওপর যে স্টিম রোলার তারা চালিয়েছে, আমরা তারপরও প্রতিহিংসার যে রাজনীতি, সেটা আমরা করতে চাই না। আমরা ভবিষ্যতে আমরা আশা করব যে আজকে আওয়ামী লীগের যারা যে যেখানে আছেন, তারা একেবারে মন থেকে অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষ, সেই মাদের কাছে, সেই বোনদের কাছে, সেই ভাইদের কাছে হাত জোড় করে তারা ক্ষমা চাইবেন, এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষই সেই সিদ্ধান্ত তাদেরকে দেবে যে তারা আদৌ কবে, কখন আবার আমাদের দেশে সত্যিকার অর্থে রাজনীতি করবার যেই সৎ সাহস, যেই নীতি নৈতিকতা, সেই স্খলন থেকে বেরিয়ে এসে তারা পারবে কিনা। এখন এটার কারণে যে আমরা এই মুহূর্তে আইনটা জরুরি ছিল, সেই আইনটা তাদের কার্যক্রম নিষিদ্ধ করে করা হয়েছে। আমি এটাকে আসলে সাধুবাদ জানাতে চাই। এবং নির্বাচন বলুন, গণতান্ত্রিক প্রক্রিয়া বলুন, আমাদের গণতান্ত্রিক যেই পরিক্রমায় আমরা এই মুহূর্তে আছি, এখানে মানবাধিকার, এখানে আমাদের বাক স্বাধীনতা, আইনের শাসন, সবকিছুই যেহেতু তারা ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনীতি সবকিছু সহ, কাজেই এটা রিবিল্ড করতে, রিকনস্ট্রাক্ট করতে যেটুকু যৌক্তিক সময়, এবং সেই সাথে বাংলাদেশের মানুষের মন মানসিকতা থেকে আওয়ামী লীগের ভয়ঙ্কর যে অত্যাচার, আওয়ামী লীগের ভয়ঙ্কর যে নির্যাতন, সেগুলো আপনার সময়ের আমার মনে হয় উত্তরটা দিয়ে দেবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির। আপনার কাছে আমি কনক্লুডিং রিমার্কের জন্য আসতে চাই। বাংলাদেশের যারা জনগণ, সেটার একটা বিরাট অংশ, অনেকে 30% বলেন, 35% বলেন, 25%, যেটাই হোক না কেন, একটা বড় অংশ তো আওয়ামী লীগের সমর্থক। তো সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরের যে বাস্তবতা, সেখানে জামায়াত ইসলামের সঙ্গে বা আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন, তাদের সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কটা কিরকম হবে? আপনি যাদেরকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে আইডেন্টিফাই করছেন, তারাও তো এদেশের মানুষ। এবং আমি তো দেখি আওয়ামী লীগের এই কর্মকাণ্ডে স্বয়ং আওয়ামী লীগের লোকেরাই সিরিয়াসলি বিরক্ত। তারা কি, অনেকেই কি আওয়ামী লীগের এই কর্মকাণ্ড পছন্দ করেছেন? তারা কি আয়নাগর পছন্দ করেছেন? তারা কি রাতের নির্বাচন পছন্দ করেছেন? এবং আপনি দেখবেন তখনকার দিনে একটা টার্ম চালু হয়েছিল, জেনুইন আওয়ামী লীগ আর হাইব্রিড আওয়ামী লীগ। আপনি এটা খুঁজে পাবেন। এবং আপনি দেখবেন, আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও তো নানান মতের লোকেরা আছে। তারা এত বেশি বিরক্ত ছিল, এত বেশি উত্তপ্ত ছিল যে কি করে আওয়ামী লীগের মতো একটা দল কি কারণে বিনা ভোটের রাজনীতি বেছে নিল। এটিকে স্বয়ং আওয়ামী লীগের লোকেরা মানছে বলে মনে করেন? আমার কাছে তো মনে হয়, আমি কখনো মনে করি না। সেই জন্য ডেমোক্রেটিক ওয়েতে আওয়ামী লীগ কিভাবে আসবে
আমি আপনাকে একটা প্রস্তাব আকারে একটা অনুরোধ করব। আমার মনে হয় তাদের নেতৃবৃন্দ যাদের সঙ্গে আপনার পরিচয় আছে, যারা বিদেশে থাকেন, অনেকেই দেখি স্টেটমেন্ট দেন, তাদেরকে ডেকে একটা আমাদের মতো এরকম মুখোমুখি করে বলেন যে আপনারা কি করে আসতে চান, তার রূপরেখা দেন, মানুষকে আশ্বস্ত করেন হোয়াট উইল বি ইউর রোড ম্যাপ। তাহলে আমরাও জানতে পারবো, আমরা সকলেই খুশি হব। আরেকটা জিনিস কিন্তু এই হলো, বিলটি পাশ করার পরে তো সেই সুযোগটি রাখলেন না। না, এখন তো দিস ইজ নট দ্য টাইম। তো টাইম উইল বি দ্য বেস্ট হিলার। টাইম। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে এই জিনিসটাই সবচাইতে ইম্পর্টেন্ট। দেখেন, আমরা এতদিন, এই যে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে না, আগস্ট মাস চলে আসছে, এই ব্যাপারে কি তারা কিছু বলে? তারা তো অনেক বক্তৃতা দেয় দেখি, আমি তো প্রায় দেখি ইউটিউবে বক্তৃতা পাওয়া যায়, ফেসবুকে বক্তৃতা পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে এই ব্যাপারে কি কিছু বলে, অ্যাড্রেস করে ব্যাপারটা? করে না তো। এখন আমি আপনি বাইরে থেকে থার্ড পার্সন হিসেবে আইডেন্টিফাই করছি ওনার কি করা উচিত, ওনারা তো কিছু বলেন। এটা নির্ভর করবে কে কিভাবে অ্যাক্ট করছে তার উপরে। সময় তো অনেক সময় পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করে, কখনো কখনো মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ তো ছোট দেশ, এখানে সকলের সঙ্গে সকলের যোগাযোগ ছিল, আছে এবং থাকবে। জি। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এই সমস্যার কি সমাধান শেষ পর্যন্ত বের হবে, এটা শুধু আমার আপনার আমাদের উপর নির্ভরশীল নয়, এই সঙ্গে যারা সম্পৃক্ত তাদের নিজেদেরও ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু নির্ভরশীল। নিশ্চয়ই, অনেক আর ধন্যবাদ। বাকিটা সময়। নিশ্চয়ই। অ্যাডভোকেট শিশির মনির এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের যে আইনি এবং রাজনৈতিক বাস্তবতা রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক বিষয় এখানে উঠে এসছে। এটি নিয়ে যারা সমালোচনা করছেন বা এটির যে ঝুঁকির কথা অনেকেই বলছেন, ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট যারা রয়েছেন, সেটির জবাব দুজন অতিথি দিয়েছেন। এবং আমার মনে হয় যে শিশির মনিরের একটি বক্তব্য যে কিছু বিষয়ের জন্য আমাদের সময়ের উপর নির্ভর করতে হয়, অপেক্ষা করতে হয়। আমরা জানি না যে সেই অপেক্ষা কতদিনের। তো আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের রাজনীতি একটি সুষ্ঠু ধারায় এবং একটি অন্তর্ভুক্তিমূলক ধারায় ফিরে আসুক। তবে অবশ্যই যে আইনি বিষয়গুলো রয়েছে, যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগগুলো রয়েছে, সেটার সুষ্ঠু বিচারের ভেতর দিয়ে রাজনীতি একটি সুষ্ঠু ধারায় আসবে, এমন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।